মানে আমি আজকে বলেছি যে গল্প যেগুলো শোনাবো সেগুলো ক্রাইম রিলেটেড, বাট নট ভেরি সিরিয়াস ক্রাইম, মানে কোনো মার্ডার, কেউ কাউকে মলেস্ট করছে, মারছে, এরকম ধরনের নয়। মোর মানে কি বলবো, ছোটখাটো ক্রাইম এবং তার থেকে কি হতে পারে সেরকম ধরনের ঘটনা। তো 4টে ঘটনা আমাদের দেশের আর একটা ঘটনা বাইরের। ওকে, তো প্রথম ঘটনাটা এই কিছুদিন আগে হয়েছে, মানে এটা 2024-এর ঘটনা বলছি তোমাদেরকে। এটা হয়েছে গুড ইভিনিং বিনোদী। এটা হয়েছে এই 2024-এ মাঝামাঝি কোনো মাসে, মে জুন মাসে, এরকম মাসে, আমি ঠিক জানি না কোন মাসে, বাট এই বছর হয়েছে এইটুকু আমি জানি। এবং এই ঘটনাটা হয়েছে বালোত্রা বলে রাজস্থানে একটা জায়গা আছে, সেই বালোত্রাতে হয়েছে। তো বেসিক্যালি ঘটনাটা যার ঘটনা তার নাম হচ্ছে বাবুরাম ভিল। এবার ভিল প্রজাতির লোকজন থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তো এই বাবুরাম ভিল এরকমই ভিল প্রজাতির একজন ভদ্রলোক, কিন্তু অবভিয়াসলি মানে ভিল প্রজাতির ভদ্রলোক হলে পরেও আজকাল সবাই পড়াশোনা করছে ইত্যাদি ইত্যাদি, বা মোটামুটি শহরে কাজ করতে যায়, এরকম ব্যাপার। তো বাবুরাম ভিলের কি হয়েছিল পরে বলছি। তো বালোত্রা পুলিশ, মানে যেটা ডিস্ট্রিক্ট বা সিটি, বালোত্রা সিটিতে পুলিশের কাছে প্রায় কমপ্লেন্ট আসছে যে একটা লোক, এরকম মাঝবয়সী একটা লোক, সে রাস্তার মাঝখানে, মানে রাস্তা দিয়ে একটা পার্টিকুলার রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে, কখনো মানে বোতলের মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে। মানে কারুর কোনো গুড ইভিনিং প্রজ্ঞা, কারুর কোনো সেরকম ক্ষতি হয়নি, মানে কোনো ফিজিক্যাল হার্ম ততটা হয়নি, কিন্তু অবভিয়াসলি ইট ইজ স্ক্যারি। তোমাকে যদি রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হঠাৎ কেউ যদি ওরকম ছুরি চাকু দেখায়, সে চুরিও মানে সে চুরি করার চেষ্টা করছে কিন্তু চুরি করছে না, মানে তার সে ক্রাইম করছে কিন্তু করছে না, এরকম একটা অদ্ভুত একটা ঘটনা ঘটছে, প্রায় ঘটছে। তো প্রথম দিকে পুলিশ এই খবরটা শুনে, কারণ পুলিশের কাছে অনেক কাজ থাকে, তো ছোট ছোট চুরি জখমের ওরা গিয়ে দেখেছে, পাইনি, ছেড়ে দিয়েছে, ভেবেছে লোকজন বোধহয় কারু হয়তো মাথা খারাপ হয়েছিল সেই জন্য সে তাই করেছে। তো যাই হোক, এই ছেড়ে দেওয়ার এই করে দেওয়ার পরে, হাই তনু, এই করে দেওয়ার পরে গোটা জিনিসটা বাড়তে শুরু করলো, যেটা ও চুরি করছিল না সেই লোকটা, সে এবার চুরি করতে শুরু করলো। তাও পুলিশের কোনো, মানে সেরকম ভাই পুলিশ সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়নি। এই করতে করতে হঠাৎ একদিন, এটাই হচ্ছে মানে মে জুন মাসে হয়েছে, হঠাৎ একদিন পুলিশের কাছে সাংঘাতিক একটা খবর আসলো যে ওখানকার যে প্রাইমারি স্কুল, মানে বালোত্রা সিটিতে একটা মানে সিটি না, ঠিক সিটির বাইরে একটা প্রাইমারি স্কুল, সেখানে টিচার এবং বাচ্চাদের একজন বন্দি বানিয়ে নিয়েছে, মানে কিডন্যাপ বলবো না, মানে বন্দি বানিয়ে নিয়েছে, মানে সে স্কুলে ঢুকে সবাইকে একটা ক্লাসরুমের মধ্যে বন্ধ করে দিয়ে সে এখানে বসে আছে, দুটো টিচারকে সে ছুরিও মেরেছে, মানে টিচাররা আহত, নিহত নয়, আহত। অবভিয়াসলি টিচাররা বাঁচাতে গেছিল সেই জন্য। তো পুলিশ তখন, মানে এটাতে তো অ্যাকশন নিতেই হবে, তো পুলিশ তখন দৌড়ে দৌড়ে সেই স্কুলে গেছে, প্রাইমারি স্কুলে গেছে, স্কুলে গিয়ে তারপরে ওরা মানে ঢুকে, ওরা ভেবেছিল যে একটা সাংঘাতিক ঝামেলা, ঝুট ঝামেলা হবে, বাচ্চাদেরকে বের করবে, মানে পুরো ফোর্স নিয়ে গেছে ওরা। তো ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে যে এই কাজটা করছিল সে ধরা দিয়ে দিয়েছে, পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে, কোনো রকম মারামারি নেই, কিছু নেই, ধরা দিয়ে দিয়েছে। তখন পুলিশ ওকে ধরেছে, ধরে থানায় নিয়ে এসছে। ন্যাচারালি স্কুলের বাচ্চাগুলোকে, মাস্টারগুলোকে ছাড়িয়েছে, যাদেরকে ডাক্তারের দরকার তাদেরকে ডাক্তারের কাছে পাঠিয়েছে, এবং একে লোকটাকে ধরে নিয়ে এসছে, থানায় নিয়ে এসছে। থানায় নিয়ে এসে জিজ্ঞেস করছে যে তোর নাম কি? তো বলছে আমার নাম বাবুরাম ভিল। তখন বলছে যে তুমি এরকম কাজ করছিলে কেন, তুমি এরকম, তো তুমি কি যে রাস্তায় ওরকম
লোকেদের ভয় দেখাচ্ছ, ছুরি দেখাচ্ছ, পেট্রোল বোম বানাচ্ছ, এই করতে করতে তুমি একটা স্কুলে পৌঁছে গেলে তুমি কেন এরকম করছো? বাচ্চাদের সাথে তোমার কি, মানে তুমি কেন বাচ্চাদেরকে ক্ষতি করার চেষ্টা করছো? তখন বাবুরাম বলছে যে আমি কারোর ক্ষতি করার চেষ্টা করছি না, আমি চেষ্টা করছিলাম যাতে আপনারা আমাকে ধরেন। তখন পুলিশ খুব অবাক হয়ে গেছে। পুলিশ বলছে যে আপনারা আমাকে ধরেন, লোকে তো পুলিশের কাছে ধরা দিতে চায় না, তুমি কেন ধরা দিতে চাইছো? তো বলেছে সেটা ভুলে যান, আপনি ধরুন আমাকে, আমার এগেনস্টে কেস করবেন? পুলিশ বলেছে হ্যাঁ অবভিয়াসলি তোমার এগেনস্টে কেস করব, তুমি এরকম ধরনের কাজ করেছো, তোমার এগেনস্টে কেস করতেই হবে, তোমার এগেনস্টে আমরা কেস করব। তারা বলছে ঠিক আছে আমার এগেনস্টে কেস করুন, লিখুন লিখুন লিখুন, কেস লিখুন। পুলিশ না খুব অবাক হয়ে গেছে, মানে কোনো ক্রিমিনাল মানে হঠাৎ পুলিশের গায়ে পড়ে এসে বলছে আমাকে ধরুন, আমার নামে কেস করুন। তখন পুলিশ বলেছে ঠিক আছে লিখছি। এবার পুলিশ অবভিয়াসলি ওর রেকর্ডও দেখার চেষ্টা করছে, কারণ ক্রিমিনালদের রেকর্ড হয়, মানে তারা আগে ধরা পড়েছে কিনা, তারা কোনো ক্রাইম করেছে কিনা। খোঁজ করতে গিয়ে দেখছে যে বাবুরাম ভিলের তো কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই। তখন বলছে যে বাবুরাম ভিল তুমি কেন এরকম কাজ করছো, তুমি এগুলো শুরু করেছো মাস 6 ধরে, কেন করছো? তার আগে তো তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, তুমি বিনা কারণে নিজেকে কেন শাস্তি দিতে চাও? তখন বাবুরাম ভিল একটা গল্প শুনিয়েছে ওদেরকে। বলেছে যে বাবুরাম ভিল বলেছে যে আমি গ্রামে কোনো কাজ পাচ্ছিলাম না, সেই জন্য আমি শহরে এসেছিলাম, মানে বালোত্রা গ্রাম, বালোত্রা যে গ্রাম আছে সে গ্রামের নাম আমি বলতে পারছি না, সেই গ্রামের থেকে ও বালোত্রা শহরে এসেছিল বা হয়তো জয়পুরে এসেছিল কাজের জন্য। তো 7 মাস 8 মাস কাজ করার পরে ও যখন বাড়ি ফিরেছে তখন দেখছে যে ওর কোনো আত্মীয় স্বজন জমি জমার জন্যে ওর একটা ডেথ সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, মানে বাবুরাম ভিল মারা গেছে এরকম একটা ডেথ সার্টিফিকেট বানিয়ে দিয়েছে। এবং সেটা বানানোর পরে ওর আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স সমস্ত ক্যান্সেল হয়ে গেছে। তাই তো হয়, ওর মানে কোনো যাকে বলতে পারো কোনো সরকারি মানে পরিচয় পত্র বা পরিচয় নেই। মানে ও তারপরে গিয়ে লোকজনকে বলেছে যে না আমি তো মারা যাইনি, আমি তো বেঁচে আছি। এবার প্রমাণ করবে কি করে যে তুমি বেঁচে আছো? তোমার যদি কোনো সরকারি খাতা না থাকে, মানে তোমার যদি এখনকার দিনে ধরো আধার কার্ড না থাকে বা এরকম কিছু না থাকে, তুমি কি করে প্রমাণ করবে যে তুমি বেঁচে আছো? তো ও অনেক চেষ্টা করেছে, অনেক জেলা অফিস হ্যানা ত্যানা প্যানাতে ঘুরেছে, কিন্তু কিছু হয়নি। তখন ওর মাথায় এসছে যে কিছুদিন আগে, কয়েক বছর বোধহয় বছর 2 আগে কি 3 আগে একটা সিনেমা এসছিল, তাতে এরকম একটা ঘটনা হয়েছে। সেই সিনেমাটার নামও বোধহয় কাগজ বলে সিনেমাটা এসেছিল। সেই সিনেমার ঘটনাও তাই, যে এরকম একজন লোক তার এরকম কোনো কারণে ডেথ সার্টিফিকেট বেরিয়ে যায় এবং তারপরে সে এরকম ধরনের ক্রাইমের মানে ক্রাইম করার চেষ্টা করে যাতে তার নামটা কোথাও ওঠে। সো বেসিক্যালি বাবুরাম ভিল সেই সিনেমাটা দেখেছিল এবং ওর মনে হয়েছিল সেই জন্য ও এইসব কাজ করেছে যাতে অ্যাটলিস্ট কোনো সরকারি খাতায় বাবুরাম ভিল যে বেঁচে আছে এই কথাটা উঠতে পারে। তো পুলিশ কেস লিখবে, কেসটা আদালতে যাবে এবং আদালতে গেলে পরে ওকে যখন ডাকবে তখন মানে যে কোর্টের যে জাজ থাকবে সে তখন বলবে যে বাবুরাম ভিল হাজির হো। তার মানে কোর্টের জাজ ইজ অ্যাকচুয়ালি অ্যাকনলেজিং যে বাবুরাম ভিল বেঁচে আছে এবং সে কোর্টে আসবে। সো দিস ওয়াজ বাবুরাম ভিলের গল্প। মানে কষ্টকর একটা ঘটনা যে একটা লোককে ক্রাইমের সাহায্য নিতে হয় নিজের পরিচয় ফিরে পাওয়ার জন্য, এবং সেই পরিচয়টা যে জন্য গেছে এবং যে কারণে সে পরিচয় হারিয়ে ফেলেছিল তাদের কি হয়েছে বা তাদের কি হলো আমি তারপরে জানি না, কিন্তু যদি কারোর সাথে এরকম হয় তাহলে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। যেটা ছিল আমার প্রথম গল্প। তোমরা কি এরকম শুনছো, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিও। হাই হ্যালো বলো, কেউ 2-1টা মেসেজ করো বা লাইক করো। হ্যালো সোনালি। তো আমি যাই এরপরে আমার সেকেন্ড গল্পতে।
এই গল্পটা হয়েছে কানপুরে, এই 2024-এই। বেসিক্যালি 2024-এ একটা আমি ডকুমেন্টারি মতন দেখি, তার মধ্যে দেখছিলাম যে যে মিনিস্টার, আমাদের দেশে যে মিনিস্টার, তিনি জানিয়েছেন যে আমাদের দেশে আজকের দিনে as of 2024 there are 5 crore মানে 5 কোটি কেস আমাদের দেশে আনসলভ বা আনসলভ বলবো না, জাজমেন্টের অপেক্ষায় আছে। সো 5 কোটি কেস আমাদের দেশে কোন রকম মানে সে তারিখ পে তারিখ যেরকম হয় হিন্দি সিনেমাতে আমরা শুনে এসছি, তারিখ পে তারিখ ওই হয়ে গেছে, এবং বছরের পর বছর, মাসের পর মাস, 20, 30, 25, 40 বছর হয়ে গেছে। মানে আমাদের বাড়িতেই একটা কেস এরকম, আমার মানে মার বাড়ির দিকে এরকম একটা কেস চলছে, বাট প্রপার্টি রিলেটেড ম্যাটার ওরকম চলে, আমরা সকলেই জানি। হ্যাঁ, পেন্ডিং চলছে। জানি না তনু আমাদের ক্ষেত্রে কি হলে কি হবে, যাই হোক। সো কানপুরে কোনো একটা জায়গায় অনেকদিন আগে, মানে 2000, মানে এটা 1994 সালে, মানে 1994-এ দানিশ বলে একটি ছেলে, তার তখন বোধহয় 18 কি 19 বছর বয়স, তাকে মানে সে একটি কোনো মারামারি কাটাকাটি করার জন্য এবং কোনো মেয়ের সাথে মিসবিহেভ করার জন্য তার নামে একটা কেস হয়, এবং কোনো কারণ মানে কেস হয়, এবং সেটা এত বড় কিছু ছিল না যাতে ওর মানে সঙ্গে সঙ্গে জেল হয়ে যায়, হয়নি। তো অবভিয়াসলি পুলিশে ওকে ধরে নিয়ে যায় এবং কোর্টে ওর পেশি হয়, এবং তারপরে বেলেবল অফেন্স ছিল, ও বেল পেয়ে যায়। এবং তারপরে 1994 সাল থেকে আজকে 2024 অব্দি সেই কেস ওয়াজ ইন দ্য কোল্ড কেস। হঠাৎ এই মিনিস্টার বলার পরে সকলের একটু টনক নড়েছে, সকলে হঠাৎ উঠে বসে বলেছে যে না না, খাতাপত্র ঝাড়ো, কোথায় কি আছে, লেটস সি অ্যান্ড সলভ। তো এরকম দানিশের কেসটা এসছে, এবং তারা এবং 30 বছর কেটে গেছে, বুঝতে পারছো তো, 1994 থেকে 2024, 30 বছর কেটে গেছে। তো দানিশের কেসটা ওরা দেখতে বসেছে, সেই থানা, যে থানা থেকে ওকে ধরেছিল, সেই থানাতে কত লোকের বদলি হয়ে গেছে, কত লোক এসেছে গেছে, সেই ইন্সপেক্টর যে ছিল বা সাব ইন্সপেক্টর যে ছিল, তারা হয়তো অনেকে মারাও গেছেন। তো যাই হোক, খাতাপত্র ছিল, এবং খাতাপত্রে দানিশের অ্যাড্রেস ছিল, কোথায় থাকবে কি আছে তার অ্যাড্রেস ছিল। সেই অ্যাড্রেস অনুযায়ী পুলিশ সেই অ্যাড্রেসে পৌঁছে যায়, এবং পৌঁছে যাওয়ার পর ওখানে দানিশকে পায় এবং দানিশকে তুলে নিয়ে যায়। তো তখন বলছে যে আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছ, কি করেছে? বলছে না, তুমি করেছো এরকম, সরি, তোমার নামে কেস আছে, তোমাকে যেতেই হবে। যাই হোক, কোনো কথা শোনেনি, মানে ওকে যেদিনকে ওরা ডিসাইড করেছে সেদিনকে সন্ধ্যেবেলা গিয়ে তুলে নিয়ে চলে গেছে, চলে গিয়ে বলে দিয়েছে যে কোর্টে দেখা হবে, মানে কোনো উকিল ফুকিল বেল ফেলের কোনো কথা নেই, তুলে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে কোর্টে কেস উঠেছে একদিন বাদে, পেশি যা হয় তাই হয়েছে। তখন মানে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম করেছিল, কাকে করেছিল, কি করেছিল, সবকিছু বলা হয়েছে। তখন মহামান্য আদালত জিজ্ঞেস করেছে যে এই যে দানিশ, তার প্রমাণ কোথায়? সরকার পক্ষের উকিল ওর আধার কার্ড নিয়েছে, নিয়ে বলছে দেখুন স্যার, এটাই হচ্ছে মানে ওর অবভিয়াসলি প্রমাণ। আমাদের আগের কেসে প্রমাণের অভাব, মানে বাবুরাম ভিল প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিল, এখানে দানিশের কেসে আধার কার্ড ছিল, দানিশ আধার কার্ড দেওয়া হয়েছে। তখন মহামান্য আদালত ডিফেন্সকে জিজ্ঞেস করেছে, মানে ডিফেন্সকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের কি কিছু বলার আছে? তখন ডিফেন্সের উকিল বলছে যে মহামান্য আদালত, আমি শুধু একটাই কথা আপনাকে বলবো যে আপনি আধার কার্ডে দানিশের ডেট অফ বার্থটা দেখুন। তখন জাজ বলেছে যে কেন? বলছে না স্যার, আপনি একবার ডেট অফ বার্থটা দেখুন দানিশের। তখন উনি তাকে দেখেছেন যে ডেট অফ বার্থ দানিশের, যে আদালতে দাঁড়িয়ে আছে, তার ডেট অফ বার্থ হচ্ছে 2002, কেস ওয়াজ ফ্রম 1994।
সো যে মানে যার যে 8 বছর আগে যে জন্মায়নি সে এই কাজটা কি করে করবে? এই ছেলেটার বয়স 22 বছর, আর যে জানিস করেছিল তার বয়স এখন 50-এর কাছাকাছি। তখন মানে জাজ তখন পুলিশের দিকে তাকিয়েছে, তাকিয়ে তখন পুলিশকে বলছে যে তোমরা যাকে তুলে নিয়ে এলে, কোন কেসে নিয়ে এলে, কত দিনের কেসে নিয়ে এলে, সেটা পর্যন্ত দেখলে না? যে একটা 50 বছরের লোক আর একটা 22 বছরের ছেলের মধ্যে তফাৎ থাকবে না? আমার পুলিশের কিছু বলার নেই। অবভিয়াসলি দিস কেস গট ডিসমিসড লাইক দ্যাট। তখন এই দানিশ তখন বলেছে যে আমি পুলিশকে বলছিলাম, মানে ঘটনাচক্রে এই ছেলেটার নামও দানিশ, মানে যাকে ধরে নিয়ে এসেছিল। তো ও তখন বলেছে যে আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে কোন কেসে আপনি ধরছেন, কোন কেসে আমায় নিয়ে যাচ্ছেন, কোনো কথা বলা হয়নি। সো অবভিয়াসলি কানপুরের কোর্ট, যে ডিস্ট্রিক্টের কোর্ট হোক, সেশন কোর্ট যেটা হয়, সে তারা পুলিশের এগেনস্টে বলেছে যে আপনারা এরকম হবে না, এটা এটা নিয়ে মানে দিস ব্যাড বিহেভিয়ার এবং খুবই গাফিলতির কাজ হয়েছে, এবং তারপরে দানিশকে ছেড়ে দিয়েছে। এবার ওই যে পুরনো দানিশ, যে ওই মানে ওই ঠিকানায় থাকতো, যে 1994 সালে যাই করে থাকুক, সে এখন কোথায় আছে তার খোঁজ কি করে পাওয়া যাবে? Nobody knows. So this was my second story. হ্যাঁ, একদম ফুলিশ অমৃতা, ঠিক বলেছ। ওরা মানে তাড়াহুড়ো করে কেস সলভ করতে হবে বলে যা ইচ্ছা তাই করে দিয়েছে। দিস ওয়াজ মাই সেকেন্ড স্টোরি। আশা করি তোমাদের এই ছোট ছোট গল্পগুলো ভালো লাগছে। তো নাও আই গো টু দ্য থার্ড স্টোরি। থার্ড স্টোরিটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, থার্ড স্টোরিটাও ইউপিতে। এই ঘটনাটা ঘটেছে কোভিডের আগে, এই 2016 সালে। ফতেপুর বলে ইউপিতে একটা জায়গা আছে, সেখানে একজন লোক থাকে, তার নাম, মানে আমি আশা করছি সে এখনো থাকে, তার নাম হচ্ছে বিনোদ দুবে। বিনোদ দুবের তখন যখন ঘটনাটা ঘটেছে তখন বয়স এই 31-32 বছর বয়স। সে মানে তার ক্ষেত খামারির কাজ, মানে সে ফার্মার, সে ক্ষেত খামারির কাজ করে এবং সে খেতে যায়, চাষবাস করে, তার মানে তাদের বুঝতেই পারছো এগ্রিকালচারাল ব্যাপার স্যাপার। এবং একদিন খেতে গিয়ে কাজ করতে করতে বিনোদ দুবেকে সাপে কামড়ায়, এবং সে ও দেখতে পায় যে চলে যাচ্ছে সাপটা কামড়ানোর পরে, তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ওখানে। অবভিয়াসলি গ্রামের মধ্যে লোকজন, মানে আমরা শহরে যতটা ইয়ে হয়ে পড়বো সাপ দেখলে, গ্রামের লোকেরা অতটাও মানে আমাদের মতন মানে পাগল বা আমাদের মতন ওভারওয়েলমড হয়ে যায় না। ওরা দে আর ইউজ টু মোর থিংস লাইক দিস, মোর থিংস লাইক দিস। তো যাই হোক, তারা সঙ্গে সঙ্গে ওকে কাছাকাছি একটা ক্লিনিক, কাছাকাছি একটা ছোট হসপিটাল ছিল, সেখানে নিয়ে গেছে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরে অ্যান্টি স্নেক ভেনম যেটা আছে এখন বেরিয়ে গেছে, তো সেটা দেওয়ার পরে বিনোদ দুবে ঠিক হয়ে যায়। এবার ঠিক হয়ে গিয়ে সে বাড়ি চলে যায়, মানে অবভিয়াসলি কিছু মানে 2-1 দিন হসপিটালে থাকতে হয়, থাকার পরে সে বাড়ি চলে যায়। এই ঘটনা ঠিক মাস 2-1 পরে আবার বিনোদ দুবে একদিনকে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, ওকে বাড়িতে নাকি সাপে কেটেছে। ওরা মানে বিছানায় শুয়েছিল, তখন ওকে সাপে কামড়েছে। আবার ওকে নিয়ে ওরা যায় হচ্ছে সেই ক্লিনিকে, সেখানে যায়, সেখানে তারা আবার ওই অ্যান্টি স্নেক ভেনম দেয়, যাতে অ্যান্টিডোটটা দেয়, যাতে ও ঠিক হয়ে যায়। আবার 1-2 দিন থেকে বাড়ি চলে আসে। আবার সবকিছু ঠিকঠাক চলতে চলতে 4-5 মাস বাদে আবার বিনোদ দুবেকে সাপে কামড়ায়। তখন ওরা আবার ওই ক্লিনিকে যায়। ক্লিনিকে যাওয়ার পরে ডাক্তার তখন ওদেরকে বলছে যে দেখো, তোমার এই নিয়ে 2বার হয়ে গেল, তোমরা বড় সরকারি হসপিটালে যাও। তখন ওরা বলেছে দেখুন, আমাদের কাছে এত পয়সা নেই বড় সরকারি মানে বড় হাসপাতালে যাওয়ার মতন, বা মানে ওখান থেকে একটা বড় শহরে যাওয়ার মতন আমরা অতটা, মানে আমাদের কাছে অত পয়সা নেই, আপনি যা চিকিৎসা করান করে দিন। করে দিয়েছে 3rd টাইম। করে দেওয়ার পরে সে বাড়ি ফিরে গেছে।
এই ঘটনার 3 মাস যেতে না যেতেই চতুর্থবার বিনোদ দুবেকে সাপে কাটে। মানে লোকে বুঝতে পারছে না, গ্রামের লোকেরা কি হবে। 1 মিনিট একটু 1 মিনিট, হ্যাঁ আমি জাস্ট একটু মিউট করছি 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য, হ্যাঁ জাস্ট সরি। হ্যাঁ আমার তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ এবার? সরি। তো যাই হোক, চতুর্থবার ওকে এরকম কাটে, তো তখন ওরা ক্লিনিকে নিয়ে যায়, আবার ওদের ট্রিটমেন্ট হয়। কিন্তু ততদিনে এই কেসটা মানে পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে, আশেপাশের গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারপরে আস্তে আস্তে গ্রাম থেকে ছড়িয়ে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছে গেছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে পৌঁছে মানে হেডকোয়ার্টার্স থেকে লখনৌ পৌঁছে গেছে। খবরের কাগজে লেখালেখি শুরু হচ্ছে। বুঝতে পারছো এটা একটা সাংঘাতিক খবর ছোট চ্যানেলদের জন্য বা লোকাল চ্যানেলদের জন্য, মানে লোকাল ইউপি চ্যানেল যারা, যেগুলো আমরা দেখতে পাই না। আর ইউটিউবে মানে সানসানি খবরের মতো ছড়িয়ে পড়েছে। আর অবভিয়াসলি ওই লোকটা মানে ওই লোকটাকে সবাই দেখাশোনা করছে, সকলে ওকে তুইয়ে বুইয়ে রাখছে, মানে চারবার এরকম ভাবে। এই সময় একদিনকে বিনোদ দুবে স্বপ্ন দেখে যে একটা মানে পার্টিকুলার স্বপ্নতে ও দেখে একটা পার্টিকুলার সাপ। সে ওকে বলছে যে তোকে আমি 9 বার কামড়াবো, মানে 9 বার অব্দি তোকে কামড়াবো, এবং 9 বার কামড়ানোর পর তুই মরে যাবি। মানে 9 বার অব্দি কামড়াবো, 9th টাইম ইউ উইল ডাই। এটাতে তো আরো বেশি লোকজন এটা শুনে আরো মানে একটা ব্যাপার একটা থাকে মনে, ভয় ইত্যাদি ইত্যাদি। ওর বাড়ির লোকজন তো ডাক্তার, বদ্যি, ওঝা যা লাগে মানে ঝাড়ানো, মানে যত যা করা যায় সব করাচ্ছে, অবভিয়াসলি তাদের বাড়ির ছেলে। এই চলতে চলতে আরো 5-6 বার হয়ে গেল, মানে সবকিছু মানে আবার 5 এবং 5 এবং 6 টাইম ওরকম অ্যান্টি স্নেক ভেনাম দেওয়া হয়েছে সাপে কাটার পরে। 7th টাইম যখন ওর হয়েছে, তখন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি তখন সিএমও কে ডেকেছেন, মানে যে একজন চিফ মেডিকেল অফিসার থাকেন ডিস্ট্রিক্টের, তাকে ডেকেছেন। ডেকে বলছেন যে আপনি ব্যাপারটা একটু খাতিয়ে দেখুন, এটা কি ব্যাপার হচ্ছে। মানে গোটা জিনিসটা এত শোরগোল শুরু হয়ে গেছে 7 বার হওয়ার পরে, যে ওটা তখন ন্যাশনাল নিউজের দিকে এগিয়ে, মানে ন্যাশনাল নিউজও উঠাতে শুরু করে দিয়েছে খবর। তো তখন সিএমও একটা মানে সিএমও এবার তার লোক টোক লাগিয়ে ডিস্ট্রিক্টে গিয়ে লোক টোক লাগিয়ে সবকিছু করে মানে লাগিয়ে সবকিছু করতে করতে
ওরা তখন প্রথমে তো এই ছেলেটাকে দেখেছে, তারপরে ছেলেটাকে বাড়ি থেকে সরিয়ে নিয়েছে, বাড়ি থেকে সরিয়ে নিয়ে ওকে একটা হসপিটালে রেখেছে, একটা ভালো হসপিটালে রেখেছে। এবং তারপরে ওরা ওই যে গ্রামের যে হসপিটালটা ছিল বা নার্সিং হোম ক্লিনিক যাই বলো যেটা ছিল, সেখানে গিয়ে সেই ডাক্তারের সাথে দেখা করেছে এবং ডাক্তারকে জিজ্ঞেস করেছে যে এই 7 বার যে হয়েছে, মানে তোমরা কি করছিলে তোমরা, মানে এটাকে একটু এসকেলেট কেন করা হয়নি। তখন খোঁজ নিয়ে ওরা জানতে পেরেছে যে এই অমৃতা যেটা বলেছে সেটা ঠিক কথাই, যে ওর অ্যাকচুয়ালি প্রথমবার সাপে ওকে কামড়েছিল, ঠিক কথা, এবং অ্যান্টি স্নেক ভেনম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে যে 6 বার, সেই 6 বার ওকে কোনো সাপ কাটেনি। কিন্তু ওর ভেতরে ট্রমাটা এত বেশি হয়ে গেছিল, ইউ আর রাইট অমৃতা, যে ওর কোনো জিনিস পায়ে পড়লে, যেরকম মানে খাটের কোনা বলো, কোনো দড়ি বলো, বা কোনো মানে মানে ইট পাথরে আমাদের পা পড়ে যায় সেরকম বলো, বা ওর গায়ের ওপরে যদি কিছু পড়ে যেত বাই চান্স, ওর মনে হতো ওকে সাপে কামড়াচ্ছে। এর মধ্যে ক্রাইম কোথায় তোমরা জিজ্ঞেস করবে? ক্রাইম হচ্ছে ওই যে গ্রামের যে ক্লিনিক বা হসপিটাল, তারা ওকে, ওরা জানতো, কারণ ওরা দাগ দেখে বুঝতে পারে যে কোনটা কি ব্যাপার। মানে ও যখন পরে এসে বলছে যে এইখানে কামড়েছে, মানে অবভিয়াসলি তোমাকে তো দেখাতে হবে তোমাকে সাপে কোথায় কামড়েছে। ও যখন দেখাতো তখন ওরা ইজিলি ওকে বলতে পারতো যে না, এটা তোমার মনের ভুল, এখানে তোমাকে সাপ টাপ কিছু কামড়ায়নি, তুমি। আর ওকে মানে ওই একবার অ্যান্টি স্নেক ভেনম মানে অ্যান্টি ভেনম দেওয়ার পরে, অ্যান্টিডোট দেওয়ার পরে 6 বার কিন্তু ওরা মানে ভিটামিন ইনজেকশন দিয়েছে ওকে, কোন রকম আর কোনো মানে খারাপ কোনো ইনজেকশন দেয়নি, কারণ ওরা বুঝতে পেরেছিল যে ওরা কোনো স্নেক বাইট হচ্ছে না। সো এই হচ্ছে বিশ্বদ্বীপের গল্প ছিল। অবভিয়াসলি সেই হসপিটাল বা ক্লিনিকের আগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছিল, এবং তারপরে ওকে যা কাউন্সিলিং করা দরকার, ওকে ভয়ের থেকে মুক্তি করার জন্যে চেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু সেই চেষ্টাটা নেওয়া হয়েছিল তখনই যখন গোটা ডিস্ট্রিক্ট, গোটা স্টেট গট ইনভলভড ইনটু দিস থিং। সো আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্টিং, মানে একটা খুবই অদ্ভুত একটা ইন্টারেস্টিং কেস। মানুষের ট্রমা তো মানে পিটিএসডি যেটাকে বলে, পোস্ট ট্রমাটিক সিনড্রোম, তো সেটা তো হতেই পারে। মানে আর মানে সাপকে ভয় করেন এরকম খুব কম লোক আছে, তো যে কোনো লোকের যদি অ্যাকচুয়ালি হয় তাহলে গোটা জিনিসটা খুবই ট্রমাটিক হবে। আর বয়সটাও কম ছিল, সেই জন্যই সে ওরকম ভেবেছিল, এবং 6 বার ওকে ভিটামিন ইনজেকশন দিয়ে ওরা যতটা টাকা বানানোর বানিয়ে নিয়েছিল। তারপরে অবভিয়াসলি ওদের আগেনস্টে কেস ফেস করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। সো দিস ওয়াজ মাই থার্ড স্টোরি। নো প্রবলেম ঈশানী, নো প্রবলেম গীতাদি, ইটস ওকে। আগের গল্পগুলো তোমরা শুনে নিও, আমি আজকে ছোট ছোট 5টা গল্প বলছি। কেমন লাগছে, কেমন লাগলো সেগুলো তোমরা এখন বলতে পারো, পরে বলতে পারো, তোমাদের ব্যাপার। আমি গল্পগুলো জাস্ট বলে যাচ্ছি। ওকে, নাও আই কাম টু মাই ফোর্থ। হ্যাঁ হ্যাঁ, পুরো সাইকোলজিক্যাল, কিন্তু ফ্রড করেছে ওর সাথে। দেখো, ওই হসপিটাল যদি আগে ওকে বলে দিত তাহলে ওর এতটা বাড়াবাড়ি হতো না। মানে প্রায় 1 বছর মতন ও এই 6 বার কাটছে, স্বপ্ন দেখছে ইত্যাদি ইত্যাদি, নট ফেয়ার। ওকে, এবার তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো। যে আমার 4 নম্বর গল্প হচ্ছে দেশের বাইরে। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হয়েছিল, 2006 সালের ঘটনা এটা। সো এখানে খুব কম, মানে এখানে কম বলবো কেন, এরকম লোক পাওয়াই যাবে না যারা কোক বা পেপসির নাম শোনেনি, তাই না? আমাদের জীবনে আজকের দিনে, মানে আমার সময়, মানে খুব কম সময় কোক পেপসি আমাদের দেশে ছিল না, কিন্তু তারপরে ইট হ্যাজ বিকাম লাইক আ পার্ট অফ আওয়ার লাইফ। কোক পেপসি খায় না মানে ডাজন্ট ড্রিঙ্ক কোক আর পেপসি, এরকম লোক থাকবে না আমি বলছি না, কিন্তু এরকম লোক কমই আছে। মানে কোল্ড ড্রিঙ্কস বা এইরকম ধরনের বেভারেজ নেওয়াটা একটা, আজকাল তো সবাই করে,
খায় এবং নাথিং রং উইথ ইট, অল্প মাত্রায় সবকিছুই ইউ ক্যান ড্রিঙ্ক অর ইট এভরিথিং অল্প মাত্রায়। যাই হোক, সো দিস আর ভেরি ভেরি ফেমাস কোম্পানিজ এবং এরা মাল্টিন্যাশনাল কোম্পানি। হ্যাঁ প্রিয়দর্শিনী, আমি জানি তুমি ব্যাঙ্গালোর থেকে সেন্ড করে দিও, নো প্রবলেম। সো কোক এবং পেপসির মধ্যে একটা রাইভেলরি আছে, বুঝতেই পারছো তারা কম্পিটিটর, দুজনের কম্পিটিটর। যদিও কোকা কোলা কোম্পানি পেপসির থেকে অনেক পুরনো কোম্পানি, তবুও ওদের দুজনের মধ্যে মানে অ্যাডভার্টাইজিং বলো, সমস্ত কিছু বলো, প্রচুর একটা কম্পিটিশন আছে। দে আর কম্পিটিটার্স, এভরিবডি নোজ। কোলা ওয়ার্স বলে একটা পুরো বইয়ের পর বই লেখা আছে। তো যাই হোক, 2006 সালে, এবার তোমাদের বলে দিই যে কোকের হেডকোয়ার্টার্স মানে ওয়ার্ল্ড ওয়াইড হেডকোয়ার্টার্স ইজ ইন অ্যাটলান্টা, জর্জিয়া। জর্জিয়া বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা স্টেট আছে, সেখানে অ্যাটলান্টাতে ওদের হেডকোয়ার্টার্স। এবং পেপসির হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ ইয়র্কে, পারচেস বলে একটা জায়গা আছে সেখানে। এগুলো মানে নট নেসেসারিলি তোমরা সবসময় জানবে, সেই জন্য আমি জাস্ট শেয়ার করলাম, কারণ ঘটনাটা এই নিউ ইয়র্ক এবং অ্যাটলান্টার মধ্যে হয়েছে সেই জন্য। সো পেপসির যে একদম হেড, যে ডাইরেক্টর প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টে কাজ করে, মানে কোকের বিভিন্ন রকম ভেরিয়েশনস, সব রকম ভেরিয়েশনস আমাদের দেশে পাওয়া যায় না। তোমরা যদি ইউএস যাও তাহলে কোক এবং পেপসির এত ভেরিয়েশন আছে যে কোনো মানে অনেক প্রোডাক্ট ওরা অনেক দেশে মানে ঢোকাই না, মানে অনেক দেশে ইন্ট্রোডিউসই করে না। সো যে প্রোডাক্ট দেখে সেই রকম, সেই মানে তার ডেজিগনেশন ডাইরেক্টর বা সিনিয়র ডাইরেক্টর বা সেরকম ভাইস প্রেসিডেন্ট এরকম লেভেলে, তার যে অ্যাসিস্ট্যান্ট, মানে তার যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন এক মহিলা, তার নাম হচ্ছে জোয়া। মানে আমাদের জয়ার মতো সাউন্ড করে, বাট ইটস অ্যাকচুয়ালি প্রোনাউন্স অ্যাজ জোয়া। তো জোয়া বলে একজন ভদ্রমহিলা কাজ করতেন এবং বেশ অনেক দিন থেকে কোকা কোলাতে ও কাজ করছে। কিন্তু একটা সময় ওর মনে হতে শুরু করলো যে ও ওই কোম্পানিতে, ও যদিও খুব মানে পরিশ্রম করে কাজ করে এবং সমস্ত কিছু করে, ওকে কেউ মানে খুব বেশি ভাও দেয় না, খুব বেশি ওর অ্যাকনলেজমেন্ট নেই, ওকে কেউ সেরকম ইন্টেলিজেন্ট মনে করে না। মানে ওর ভেতরে একটা কি বলবো, একটা ইনসিকিউরিটি দেখা দিল, এবং ইনসিকিউরিটি দেখা দিতে দিতে ওর এমন অবস্থা হয়ে গেল যে ও তখন ঠিক করলো যে কোকা কোলার যে সিক্রেটস আছে, এই যে প্রোডাক্ট গুলো ও হ্যান্ডেল করে বা যে মার্কেটিং আইডিয়াস গুলো কোকা কোলা বানায়, সেগুলো তো সব সিক্রেট, মানে সেটা অবভিয়াসলি কম্পিটিশন জানতে পেরে গেলে তো মুশকিল হয়ে যাবে। তো সমস্ত কোম্পানিরই থাকে এরকম, মানে সমস্ত কিছু সবাইকে মানে যতক্ষণ না প্রোডাক্ট লঞ্চ হচ্ছে ততক্ষণ বলা হয় না এসব বিষয়। তো ও সেই সুপার সিক্রেট প্রোডাক্ট, মানে সেই সুপার সিক্রেট যে ইনফরমেশন, সেটা ও পেপসিকে বিক্রি করবে। এবং সবকিছু যদি বিক্রি, কারণ ওর হাত দিয়ে সমস্ত কাগজপত্র ইত্যাদি ইত্যাদি সবকিছু যেত, যেহেতু ও ওই ভাইস প্রেসিডেন্ট বা ওই রকম সিনিয়র মোস্ট প্রোডাক্টের সিনিয়র মোস্টের সেক্রেটারি ছিল, মানে সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যাই বলো সেরকম ছিল। তো ও কি করলো, ও শুরু করলো আস্তে আস্তে কাগজ মানে কপি করা, জিনিসপত্র কপি করে নিয়ে যাওয়া বাড়িতে, মানে ডিজিটালি কপি করছে, ফটোকপি করছে, সবকিছু করে ও বাড়িতে নিয়ে যাওয়া রেডি হচ্ছে। ও মানে মাথায় ওর ভাবনাটা এসছিল, কিন্তু এক্স্যাক্টলি ও কি করে করবে বুঝতে পারছিল না। এই করতে করতে একদিনকে কোনো একটা পার্টিতে ওর এডমন্ড বলে একজনের সাথে ওর দেখা হয়, মানে এডমন্ডের সাথে ওর জানাশোনা আগেই ছিল, কিন্তু সেই পার্টিতে গিয়ে ওর এডমন্ডের সাথে দেখা হয়। এবং এডমন্ড একজন মানে কোনো কারণে এডমন্ড জেলে গেছিল, মানে সে একজন ক্রিমিনাল প্রকৃতির লোক। তো এডমন্ডকে ও ডাকে এবং ডেকে বাড়িতে ভালো করে এডমন্ডকে বোঝায় যে এই কাজ আমি করতে চাই, তুমি দেখো, তুমি যদি পারো এরকম ভাবে মানে আমরা
পেপসিকে এটা বিক্রি করলে আমাদের প্রায় অনেক টাকা পাবো আমরা, এটা গোটা জিনিসটা আমরা প্রায় $1 মিলিয়ন বা $1.5 মিলিয়ন আমরা এই গোটা জিনিসটা আস্তে আস্তে বিক্রি করে দেবো। তখন এডমান্ড ওর কাগজপত্র দেখে বুঝতে পারে যে হ্যাঁ, মানে একদম টপ সিক্রেট জিনিসপত্র ও নিয়ে এসছে। তখন এডমান্ড বলে যে আচ্ছা, তাহলে আমরা তো এখান থেকে যদি আমরা করি, অ্যাটলান্টা থেকে যদি আমরা করি, তাহলে পরে আমরা ধরা পড়ে যাব, কারণ অ্যাটলান্টাতে কোক এবং কোকের হেডকোয়ার্টার্স আছে। তখন এডমান্ড শুরু করে, কারণ দেখো জেলে থাকার সময় মানে নেটওয়ার্কিং তো সব জায়গায় হয়, যে তুমি চাকরি করো আর তুমি বই পড়ো আর তুমি জেলে যাও, তোমার সব জায়গায় নেটওয়ার্কিং হয়, লোকজনের সাথে চেনাশোনা হয়। তো তখন এডওয়ার্ড ঠিক করে ও একজনকে চেনে যার সাথে ও জেল খেটেছে, যে নিউ ইয়র্কে থাকে, তার সাথে ও যোগাযোগ করবে। তার নাম হচ্ছে ফেডরিক। তো ফেডরিকের সাথে এডমান্ড যোগাযোগ করে এবং ফেডরিককে ও গোটা ঘটনাটা খুলে বলে, ফোনে বলে, কারণ ফেডরিক নিউ ইয়র্কে আছে। তো ফেডরিক এটা শুনে খুব ইন্টারেস্টেড হয়ে যায় এবং তারপরে ও ফ্লাইটে করে মানে বা ট্রেনে করে, আমি ঠিক জানি না, ও চলে আসে অ্যাটলান্টা। এসে ও কাগজগুলো দেখে, কাগজগুলো এবং যা যা জিনিস জোয়া নিয়ে এসছে সেগুলোকে ও দেখে ও বুঝতে পারে যেগুলো অথেন্টিক, কোকাকোলার অথেন্টিক। তো তখন ওরা কি করে, জোয়াকে বলে যে তুমি কোকাকোলার কোম্পানি থেকে যে ওদের যে এনভেলপ, যেটা ওদের মানে ব্র্যান্ডেড এনভেলপ, সেই একটা এনভেলপ নিয়ে আসো। জোয়া নিয়ে আসে এবং সেই এনভেলপে করে এই ইনফরমেশন গুলো ভরে ওরা পেপসির হেডকোয়ার্টার্সে পাঠিয়ে দেয়, টু দা সিমিলার পার্সন, যে পেপসিতে প্রোডাক্ট দেখে বা ভাইস প্রেসিডেন্ট পেপসিতে, তাকে পাঠিয়ে দেয়। এবং মানে তাকে অ্যাড্রেস করে পাঠিয়ে দেয় এবং তারপরে ওয়েট করে যে মানে ওরা তার মধ্যে লিখেও দেয় যে এই কাগজগুলো আপনাদেরকে পাঠাচ্ছি, এটা হচ্ছে জাস্ট টিজার, এরকম আমাদের কাছে অনেক কাগজপত্র আছে, আমাদের এত টাকা লাগবে, আপনি যদি দেন আমরা তোমাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। এবার দেখো ব্যাপার হচ্ছে যে বড় বড় কোম্পানিরা কখনো কম্পিটিশনের আগেনস্টে যায় না, মানে কোনো কোম্পানি তার কম্পিটিশনকে বন্ধ করার জন্য, এত বড় কম্পিটিশনকে বন্ধ, ছোট কম্পিটিশন হলে বন্ধ করে দিতে পারে, কিন্তু বড় কম্পিটিশন হলে there is some kind of a, what should I say, a moral or a virtue that they follow. বিজনেসের এটা একটা ethics, I should say it is an ethics that they follow, that is a respect, একটা সময়ের পরে একটা রেসপেক্ট থাকে। তখন পেপসির যে প্রোডাক্ট ডাইরেক্টর বা ভাইস প্রেসিডেন্ট, সে কি করেছে, সে গোটা জিনিসটা নিয়ে কোককে পাঠিয়ে দেয় যে দেখো তোমাদের এগেইনস্টে কিন্তু এরকম হচ্ছে, আমার কাছে এই ইনফরমেশন এসছে, এগুলো তোমাদের আমরা শেয়ার করছি। কোকের তো মাথায় হাত, কারণ ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে ভেরি সেন্সিটিভ ইনফরমেশন হ্যাজ গন আউট অফ দ্য কোম্পানি। কি করবে তখন কোক অ্যাটলান্টাতে যে FBI ডিভিশন আছে, ওদের যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউনাইটেড স্টেটসের FBI, যারা ইন্টারনাল ম্যাটার্স দেখে, একটা ওদের হোয়াইট কলার ডিভিশন আছে, মানে যারা এইসব ধরনের জিনিস দেখে, সেখানে কমপ্লেন করে। তো FBI কাজে নেমে পড়ে। এইসব কথা কিন্তু জোয়া বা ফেডরিক বা এডমান্ড কেউ জানে না, ওরা কিন্তু তখনও ওয়েট করছে পেপসির কাছ থেকে ইনফরমেশন আসার জন্য। তখন FBI ঠিক করে যে ওরা মানে ওরা নকল পেপসির সেজে যে লিখেছে তার সাথে যোগাযোগ করবে, কারণ কোকের ওরা ইনভেস্টিগেশন করে কয়েকজন লোক, যার মধ্যে জয়া ছিল, তাদের উপরে ওদের একটা সন্দেহ হয়, কারণ এত ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো সবার হাতে থাকে না, কোম্পানি মানে গোনা কয়েকজনের হাতে থাকবে। সো তাদেরকে ওরা ফলো করতে শুরু করে, ওদের ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং ওরা ফ্রেডরিকের সাথে নকল পেপসির ভাইস প্রেসিডেন্ট হয়ে যোগাযোগ করে এবং বলে যে ভেরি গুড ইনফরমেশন, আমাদের খুব চাই, এই ইনফরমেশনের জন্য তোমাকে আমরা এখন কিছু টাকা দেব, কিন্তু আরো ইনফরমেশন দাও, তাহলে আমরা তোমাকে টাকা দেব। তখন ওরা রাজি হয়ে যায় এবং তারপরে সেই লোকটা যে সেজেছিল সে অ্যাটলান্টা চলে আসে এবং এসে $40,000 ফ্রেডরিককে দেয়
এবং ফ্রেডরিকের কাছ থেকে অনেক জিনিস আরো নিয়ে নেয়। অবভিয়াসলি সেগুলো পেপসির কাছে যাচ্ছিল না, সেগুলো যাচ্ছিল কোকের মানে FBI এর কাছে, এবং ওরা আস্তে আস্তে এগুলো ইনভেস্টিগেট করতে শুরু করে। এবং ইনভেস্টিগেট করতে করতে ওরা দেখে যে ওরা মানে সেন্টার ইন করে জয়াকে, কারণ ওরা দেখে জয়া খুব বেশি মানে ফটোকপি করছে, যেখানে দরকার নেই সেখানেও গিয়ে জেরক্স করছে, ফটোকপি করছে, ইত্যাদি ইত্যাদি। তো ওরা মানে সেগুলোকেও ক্যামেরাতে ইন্টারনাল ক্যামেরা লাগিয়ে ধরে, মানে বলতে পারো CCTV ক্যামেরা লাগিয়ে ধরে। কিন্তু হাতে নাতে ধরার জন্য, যাতে কেসটা একদম স্ট্রং হয়, এই যে FBI যে ভদ্রলোক পেপসির থেকে ফোন করছিল ওদেরকে, সে বলে যে দেখো তোমাদের যদি এত টাকা চাই, তোমাদের যদি 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন টাকা মানে ডলার চাই, সরি নট টাকা, তাহলে তোমরা আমাকে একটা ওদের লেটেস্ট প্রোডাক্ট এর স্যাম্পল এনে দাও আর তার ফর্মুলাটা দাও। এবার এই যে ইনফরমেশনটা, এই যে স্যাম্পলটা এবং ইনফরমেশনটা, এটা একমাত্র জয়া, ওনার বস এবং ওনার টিমের 3 জন ছাড়া কারো হাতে ছিল না। অবভিয়াসলি ল্যাবরেটরির লোকেদের হাতে ছিল, কিন্তু তাদেরকে ততক্ষণে FBI চেক করে ধরে মানে দেখে নিয়েছে যে তাদের মধ্যে কেউ নয়। এবার ওই ওনার বসের টিমের যে 3 জন ছিল তাদেরকেও ওরা দেখে নিয়ে বলে দিয়েছে নয়, তখন ওরা খুব ভালো করে জানতো যে জয়া এই কাজটা করছে, কিন্তু ওকে হাতে নাতে ধরার জন্য এটা বলা হয়েছে। তো সেই দিনকে, তারপরের দিনকে এটা দেখা যায় যে জয়া একটা বোতলের মধ্যে, এবার কোকের অফিস বুঝতেই পারছো, ওখানে অনেক খালি বোতল আছে, তার মধ্যে ও যে ওরা তখন ওরা যেটা বানাচ্ছিল সেটা হচ্ছে যে কোক অ্যান্ড কফির ওদের একটা কম্বিনেশন আছে, যেটা USA তে পাওয়া যায়, ইটস কল্ড কোক ব্ল্যাক। সো ওইটা এখানে ইন্ট্রোডিউস করেনি। সো কোক ব্ল্যাকটা হচ্ছে কোক অ্যান্ড কফি টুগেদার, মানে কফি অ্যান্ড কোক টুগেদার। হয়তো আমাদের খুব একটা ভালো লাগবে না, কারণ আমরা খুব বেশি মানে ওরকম ধরনের কফি আমরা অত পছন্দ করি না, ওরা ওখানে যতটা কফি পছন্দ করে। এনিওয়ে, দ্যাট ইজ কোকস ডিসিশন। সো ও খানিকটা প্রোডাক্ট ঢেলে নেয় এবং ফর্মুলা যেটা আছে মানে যেটা অ্যাকচুয়ালি মেক্স দ্য প্রোডাক্ট, তার একটা কপি করে নেয়। তো ওদেরকে বলা হয় যে এরকম এরকম জায়গায় ওই লোকটা আসবে, তোমরা চলে এসো, এবং ওরা সবাই চলে যায়। তখন কি 1.5 লাখ টাকার মানে 1.5 লাখ ডলারের একটা লোভ তো আছে, তার কারণ তার ওরা আগে $40,000 পেয়েছে, সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তো ওখানে চলে যায় এবং ওখানে গিয়ে সবাই হাতে নাতে ধরা পড়ে, সকলের জেল হয়, কেস হয়, এবং তারপর থেকে বোধহয় কোকাকোলার অফিসে আরো বেশি স্ট্রিক্ট প্রোটোকল এবং স্ট্রিক্ট দিয়ে নিশ্চয়ই ওরা সিকিউরিটি বাড়িয়ে দেয় এবং অন্যান্য জিনিস করে। তারপরে তো আস্তে আস্তে দেখো এখন কর্পোরেট সেক্টরে বায়োমেট্রিক্স খুব বেশি ইউজ করা হয়। মানে তোমরা বায়োমেট্রিক্স ইউজ করার আগে আমরা যখন কর্পোরেট সেক্টরে কাজ করতাম, আমাদের বায়োমেট্রিক্স অলরেডি তখন শুরু হয়ে গেছিল। ফিঙ্গারপ্রিন্টিং এবং রেটিনা চেক companies had already introduced, because যে কোনো টেকনোলজি কোম্পানি বা এরকম ধরনের মানে FMCG কোম্পানি বা কোনো কোম্পানিতে যেখানে তোমার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হয় বা যেখানে তোমার IP বা মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেটা ওদের নলেজ বেসটা যেখানে থাকে, সেখানে ঢোকার জন্য অনেক রকম পারমিশনের দরকার পড়ে। সো তোমরা যারা কাজ করে তাদের ফিঙ্গারপ্রিন্টিং এবং বায়োমেট্রিক অনেকদিন আগে শুরু হয়ে গেছিল। অবভিয়াসলি সেটাকে তারপরে মানে আমাদের আজকে নর্মাল ক্ষেত্রে, নর্মাল লাইফেও সেটাকে বায়োমেট্রিক হ্যাজ কাম থ্রু আধার অ্যান্ড এভরিথিং। প্লাস এখন তো এয়ারপোর্টেও বায়োমেট্রিক শুরু হয়ে গেছে, ডিজি যাত্রা শুরু হয়ে গেছে, which is facial recognition and all of that. So naturally they must have started all of this technology from 2000 after 2006. So আমি এইরকম ধরনের গল্প শুনতে খুব পছন্দ করি এবং আমার খুব ইন্টারেস্টিং লাগে, তো সেই জন্য তোমাদেরকে শোনালাম। আমি জানি না তোমাদেরকে বোর করলাম কিনা এই গল্পটা বলে, বাট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু বলো আমাকে। I am going to go to my last story. তনু তেষ্টা পেয়ে গেল? হ্যাভ আ কোক অর আ পেপসি, তোমার যেটা পছন্দ। আমার লাস্ট স্টোরিটা আবার খুব মজার। এটা 1997 এর গল্প এবং আমরা ফেরত যাব ইউপিতে।
ইউপিতে মহারাজগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানকার গল্প 1997-এ। 1997-এ মহারাজগঞ্জে দুজন ভাই থাকতো, তাদের নাম হচ্ছে শরীফ এবং আয়ুব, এবং তাদের তখন ছোটখাটো একটা বাড়ি ছিল এবং তাদের কাজকর্ম সেরকম ছিল না, তো তারা ছোটখাটো চুরি চামারি করতো, মানে খুব বড় কিছু করতো না, মানে কাঠ ফাট চুরি করতো, এই কারুর ছাগল চুরি করলো বিক্রি করে দিল, বা কারুর কাঠ চুরি করলো, বা ওখানে যে জঙ্গলে কাঠ কাটা হতো সেখান থেকে কাঠ চুরি করে বিক্রি করে দিত ব্ল্যাক মার্কেটে, এরকম ধরনের কাজ করতো, ক্রিমিনাল বাট মানে ওরকম ধরনের। তো যাই হোক, এরপরে হলো কি যে তো 1997-এ ওরা ওরকম ধরা পড়েছিল, এরকম 5 কিলো কাঠ ওদের বাড়ি থেকে ধরা পড়েছিল, এবং তার জন্য ওদেরকে মানে কোর্ট অব্দি ওরা পৌঁছেছিল, কিন্তু আবার এটা বেলেবল অফেন্স, সেই জন্য ওরা ছাড়া পেয়ে যায়। এবং তারপরে অবভিয়াসলি যেরকম বলেছি আমি, লোকজন এই কেসের কথা ভুলে গেছিল, এভরিবডি ফরগট অ্যাবাউট দ্য কেস। তো আবার যখন ল মিনিস্টার 2024-এ এখন ঝাড় দিয়েছে, তখন এই যে যেরকম দানিশের কেস বেরিয়েছিল, সেরকম এই আয়ুব এবং শরীফের কেসও উঠেছে, এবং মানে 27 বছর বাদে ওদেরকে ধরে নিয়েছে। মানে 27 বছর অবধি ওরা দুজন ওই বাড়িতেই থাকতো, ততক্ষণে ওরা মোটামুটি ঠিকঠাক লোক হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম করছে, মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক করছে, মানে আর ওরা চুরি চামারি করে না ইত্যাদি করে, আর ওই বাড়িতেই ওরা থাকে, বিয়ে থেকে করে তাদের বয়স হয়ে গেছে, তাদের এখন 60 বছর বয়স। তো ধরে নিয়ে গেছে তাদেরকে, এবং পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে কোর্টে পেশ করেছে, পেশ করে বলেছে এই হয়েছে। এবার যে সেশন কোর্টের যে জাজ ছিল, সে তো মানে তার কাছে এরকম কেস কন্টিনিউয়াসলি আসছে, বিকজ নাও এভরিবডি ওয়ান্টস টু ক্লোজ দেয়ার কেস। তখন সে বলছে যে কি করব আমি, তখন ও বলছে মানে 27 বছর পুরনো কেস, 5 কিলো কাঠ চুরি করেছে, মানে একে কিভাবে সলভ করা যেতে পারে। তখন ভদ্রলোক ওদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি এরপরে আর কোনো এরকম কাজ করেছো? ওনারা বলেছে যে না, আমরা এরপরে আমরা নিজের মতন করে টোরে একটা ছোটখাটো দোকান ফোকান করে, সাইকেল সারানোর দোকান করে, গ্যারাজ টারাজ করে, মানে যা হয় আস্তে 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 ঠিকঠাক হয়ে গেছে, আর ওরা চুরি চামারি করে না, সেটেল করে গেছে, ওদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, দে আর আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ লাইফ। তখন বলছে ঠিক আছে, আমাকে তো এটার কেসটাকে বন্ধ করতেই হবে, তো আমি এরকম করছি যে তোমাদের দুজনের 1 দিন করে জেল হবে, 1 দিন তোমরা জেলে থাকবে, এবং তোমরা 1500 টাকা জরিমানা দেবে, মানে 3000 টাকা জরিমানা, এবং 1 দিনের জেল, 1 ডে 24 আওয়ার্স জেলে থাকতে হবে। তো ওরা ওখানে হাত জোর করে ঠিক আছে থ্যাংক ইউ আদালত বলে মেনে নিয়েছে। তো এইভাবে এইভাবে আয়ুব এবং শরীফের কেস গট সলভড or got closed by this. So this was my last story. হ্যাঁ ঠিক বলেছো গীতাদি, থ্যাংক ইউ ছিচকে চোর। তো তোমাদের কেমন লাগলো আমার আজকে 5টা ছোট ছোট গল্প? আশা করি ভালো লেগেছে। আজকে আমার কাছে টাইম খুব শর্ট, সেই জন্যে তাড়াতাড়ি বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সকলে আসার জন্যে, আমার সঙ্গে থাকার জন্যে, কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে। তো যারা পরে দেখবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, গ্রুপে পার্টিসিপেট করো। যারা ইউটিউবে দেখবে প্লিজ আমাদেরকে জানিও কেমন লাগছে, তোমরাও লাইক শেয়ার কমেন্ট করো। সকলে ভালো থেকো, হ্যাভ আ ভেরি নাইস উইকেন্ড। আশা করছি আবার কিছুদিন বাদে দেখা হবে। তারপরে অবভিয়াসলি তার আগেও অনেকজন আসবে, অমৃতা আসবে, আশা করছি অনেকেই আসবে, গীতাদিও আসবে, কোনো একটা দিন আসবে। অমৃতা, দি আদার অমৃতা, মানে আমাদের যে আরেকজন অমৃতা আছে যে হ্যাঁ হ্যাঁ বলে কিন্তু আসে না, সেও আসবে। যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই প্লিজ লাইভে এসো, চ্যানেলটাকে তোমাদের নিজেদের মতন করে মনে করে একটু বড় করার চেষ্টা করো, অ্যাডিশন করো লোকজনের, একটু পাবলিসিটি করো আমাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, সকলে ভালো থেকো, গুড নাইট, নমস্কার, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.